হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আপনারা হয়তো সবাই জানেন, যারা দেশ দুনিয়ার খবর রাখেন, যে রিসেন্টলি আমাদের পিএম নরেন্দ্র মোদীজি তিনি একটা বক্তৃতা দিয়েছেন এবং সেই বক্তৃতায় এমন কিছু বক্তব্য উঠে এসছে যে বক্তব্যগুলো শোনার পর আমাদের দেশের সাধারণ নাগরিকদের মনে হচ্ছে যে দেশে হয়তো আবার লকডাউন আসলেও আসতে পারে, সেই পরিস্থিতি আসলেও আসতে পারে। প্রথমত তিনি কি বলেছেন সেটা নিয়ে কথা বলবে এই ভিডিওতে, এবং সত্যি কি আমাদের দেশে ভবিষ্যতে আবার লকডাউন চালু হতে চলেছে, আবার কি আমরা সেই পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি, সেসব নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার তিনি কি বলেছেন, প্রথমেই তিনি বলেছেন যে দেখুন, যুদ্ধের পরিস্থিতি চলছে, চারিদিক ওলট পালট হয়ে আছে এবং বাইরের থেকে অনেক এনার্জি সাপ্লাই আমরা কিন্তু কিনি, যেরকম ধরুন ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস বা নিউক্লিয়ার ফুয়েল, এই জিনিসগুলো আমরা বাইরে থেকে কিনি। তো সেই জিনিসগুলোর ব্যবহার তিনি কমাতে বলেছেন এবং তার সাথে সাথে বলেছেন যে ওয়ার্ক ফ্রম হোম সেটাকে যদি আবার ফিরিয়ে আনা যায়, পাবলিক ট্রান্সপোর্ট বেশি করে ব্যবহার করা যায়, সেই বক্তব্য মানে সেই বার্তাটা তিনি দিতে চেয়েছে আমাদের দেশের সাধারণ নাগরিকদের কাছে। এবার আপনি না প্রথমে যুদ্ধ বা এই যে টাকা পয়সা, কারণ দেখুন বাইরের থেকে কোনো জিনিস কিনছি যখন আমরা, সেটাকে তার জন্য পে করতে হয় এবং অনেকটা টাকা সেখানে যায়। তো আপনি সেই টাকার হিসাবটা অথবা এই যে যুদ্ধ চলছে সেটাও সরিয়ে রাখুন। আপনি সাধারণ বুদ্ধি দিয়ে একটা কথা ভাবুন, যুদ্ধ চলছে না, কিচ্ছু হচ্ছে না, সব ছেড়ে দিন। আমাদের রিসোর্স রিসোর্স কয়টুকু, আমাদের আমাদের রিসোর্স এইটুকু, সেখান থেকে বড় লোকরাও খাচ্ছে, সেখান থেকে গরিবরাও খাচ্ছে। এবার তিনি যেটা বলতে চেয়েছেন যে আজকে ধরুন একটা বড় লোকের বাড়িতে 4টে গাড়ি আছে, ছেলে, মেয়ে, বর, বউ, 4জন 4টে গাড়ি নিয়ে এভরিডে বেরোয়। সেখানে এক্সট্রা ফিউলটা খরচা হচ্ছে, এক্সট্রা তেল খরচা হচ্ছে, পলিউশন বেশি হচ্ছে। তো তিনি সেখানে বলেছে যে 4টে গাড়ি না ব্যবহার করে তোমরা যদি 2টো গাড়িতে শিফট করতে পারো বা পাবলিক ট্রান্সপোর্টে তোমরা শিফট করে যেতে পারো, তাহলে সেই জিনিসগুলো, যেটুকু রিসোর্স আমাদের কাছে আছে সেটুকু আমরা সঞ্চয় করতে পারবো। তো এই কথাটা খুব কি ভুল জিনিস? এটা তো সাধারণ মানুষদেরকে নিজে বুঝে এই পদক্ষেপটা নেওয়া উচিত। কারণ দেখুন, আজকে যদি এরকম একটা পরিস্থিতি আসে যে সবকিছু রিসোর্স প্রায় তলানিতে চলে গেছে, শেষ হয়ে যেতে চলেছে, এবং রিসোর্স একদিন না একদিন তো শেষ হবেই রে বাবা, তো সেখানে আমাদের যে দেশের অবস্থা সেটা কোথায় গিয়ে দাঁড়াবে? আজকে এইরকম একটা পরিস্থিতি এলে গরিব মানুষ সবার আগে মারা যাবে, সেটা সত্যি কথা। কিন্তু তার অপর প্রান্তে আরেকটা কথা উঠে আসছে যে বড় লোকরা তারাও কি সার্ভাইভ করতে পারবে? কারণ রিসোর্স তো একটাই, সেখান থেকেই সবাই খাচ্ছে। হ্যাঁ, তারা হয়তো 2 দিন বেশি সার্ভাইভ করতে পারবে, কিন্তু আলটিমেটলি তাদেরকে হয়তো সেই জায়গাটাতেই নামতে হবে। তাতে অত খারাপ পরিস্থিতি আসার আগে যদি আমরা সবকিছু একটু একটু কমাতে পারি, তাহলে সেখানে সুবিধা তো আমাদের। সেখানে সবকিছু মানে একবারে সবকিছু বন্ধ হয়ে যাওয়া, তার থেকে বলে সবকিছুই চলুক, স্মুথলি চলুক, কিন্তু সেটা কম, যেটুকু প্রয়োজন সেটুকুই যাতে আমরা ব্যবহার করি। অতিরিক্ত যে আমার কাছে প্রচুর আছে, আমি প্রচুর ব্যবহার করে ফেললাম, সব শেষ করে ফেললাম, সেই জিনিসটা যাতে না হয়। যে একবারে সবকিছু থেমে যাওয়ার থেকে অল্প অল্প করে চলুক, কিন্তু নর্মালি যাতে সবকিছু চলে, সেটাই তিনি বলতে চেয়েছে এবং এর মধ্যে আমি কিন্তু কোনো ভুল দেখি না। দেখুন, আজকে এই কথাটার পরে অনেকে আমার গায়ে অনেক রং লাগিয়ে দেবেন, অনেকে বলবেন তুমি এই পার্টিকে সাপোর্ট করো। পলিটিক্যাল মতামত হয়তো সবার আছে, কিন্তু এটা কোনো পলিটিক্যাল জিনিস নয়। এটা এমন একটা জিনিস যেটা প্রত্যেকের মাথায় রাখা উচিত, যে আজকে রিসোর্স আমাদের এইটুকু, সেটুকু যদি আমরা শেষ করে ফেলি এরকম এক্সট্রা ইউজ করে করে, সেই জিনিসটা ঠিক নয়। আমি জানি এই যে তিনি বলেছেন যে ওয়ার্ক ফ্রম হোম করতে, অনেক অফিস এরকম আছে যেখানে তারা ওয়ার্ক ফ্রম হোমে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কিন্তু একটা জিনিস কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, যখন লকডাউন হয়েছিল তখন তো ছোট থেকে বড় সব অফিস তো সেখানে ওয়ার্ক ফ্রম হোম দিয়েছিল। যারা স্বাচ্ছন্দ্য বোধ করে না বা যে অফিসগুলোতে ওয়ার্ক ফ্রম হোম সম্ভব নয়, তারাও কিন্তু সেখানে ওয়ার্ক ফ্রম হোম দিয়েছে। আমি বড় বড় কর্পোরেট অফিসের কথা বলছি না, আমি নর্মাল ছোটখাটো অফিসের কথা বলছি। তাহলে সেই জিনিসটা যদি আবার ফিরিয়ে আনা হয়, কারণ দেখুন, যদি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার মানুষ বেশি করে, আর সেখানে যদি 6 দিন মানুষ অফিস যায়, প্রত্যেকটা মানে পাবলিক ট্রান্সপোর্ট সেটা ভরে থাকবে। সেখানে আপনি মানে বসার তো ছেড়ে দিন, দাঁড়ানোরও জায়গা পাবেন না, কারণ আমাদের এখানে পপুলেশন এত বেশি। তো সেখানে এইটা যদি করা যায়, এটা আমার মানে আমার থিঙ্কিং, যে 3 দিন আপনি ওয়ার্ক ফ্রম হোম করুন, 3 দিন আপনি অফিস করুন, তাহলে ভিড়টা ডিভাইড হয়ে যাচ্ছে। পাবলিক ট্রান্সপোর্টে যদি মানুষ শিফট করে যেতে পারে, তাহলে পাবলিক ট্রান্সপোর্টে ভিড়টা কম হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। 3 দিন অফিস আছে, 3 দিন ছুটি, যেই অফিসগুলো এই জিনিসগুলো করতে পারবে সেই অফিসগুলো ইমিডিয়েটলি এই জিনিসটা চালু কেন করছে না? যে আমাদের এখানে যখন যুদ্ধ চলছে, রিসোর্স কমে আসছে, তাহলে আমরা সেই জিনিসটাকে সেভাবেই খরচ করি। বা বাইরে পাবলিক ট্রান্সপোর্ট, সেখানেও তো খরচা হচ্ছে, সেখানেও তো রিসোর্সটা যাচ্ছে, সেখানেও তো জ্বালানিটা পুড়ছে। তো সেই জিনিসগুলো যদি আমরা একটু কমিয়ে আনতে পারি, 3 দিন ওয়ার্ক ফ্রম হোম করলাম, 3 দিন আমরা
অফিসে গিয়ে কাজ করলাম, ভিড়টা ডিভাইড হয়ে গেল, সেখানে সবারই সুবিধা হলো, একবারে সবকিছু কাজ বন্ধ হয়ে যাওয়া লকডাউনের মতো, যেটা লকডাউনে হয়েছিল। এবং গরিব মানুষের কি অবস্থা হয়েছিল আপনারা সবাই জানেন লকডাউনে। তো সেখানে একবারে কাজ বন্ধ হয়ে যাওয়া, একবারে সমস্ত রিসোর্স সেটা সাপ্লাই বন্ধ হয়ে যাওয়া, বা আমাদের নিত্যদিনের বা নিত্য নৈমিত্তিক যে জিনিসগুলো দরকার, পাবলিক ট্রান্সপোর্ট, সেগুলো সব জিনিস একবারে বন্ধ হয়ে যাওয়া, তার থেকে বেটার কম ইউজ করি, বাট সেগুলো যাতে রেগুলারলি আমরা ইউজ করতে পারি, সেই বিষয় না আমাদের খেয়াল রাখা উচিত। এবং সবকিছু ছেড়ে দিলেও আমাদের দেশে আজকে যে পলিউশন বেড়ে গেছে, যেভাবে গাছ কাটছি আমরা অনবরত, যেভাবে গাছ কাটছি, এবং নেচার সেগুলো আমাদেরকে এখন ফিরিয়ে দেওয়া চালু করেছে, যার জন্য এত ভূমিকম্প হচ্ছে, যার জন্য এত ফ্লাড হচ্ছে। এই যে আমরা ওয়েদারে এত ভার্স একটা চেঞ্জ দেখতে পাচ্ছি, সেটা কেন হচ্ছে? পলিউশনের জন্যই তো হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং। আপনি দেখুন আজকে শীতকালে আপনি ঠান্ডায় একদম মানে জুবুদুবু হয়ে যাচ্ছেন, এত ঠান্ডা। গরমকালে আপনি বাইরে বেরোতে পারছেন না, এত গরম পড়ছে। বর্ষাকালে বৃষ্টির শেষ নেই। তো এত এক্সট্রিম জায়গায় নেচার আজকে গেছে কেন? কারণ পলিউশন বেশি হচ্ছে। এগুলো যদি কেউ আমাদেরকে নাও বলে দেয়, সাধারণ মানুষ হিসাবে এগুলো আমাদের মাথায় আসা তো খুব তাড়াতাড়ি উচিত, যে আমরা পলিউশন যত তাড়াতাড়ি আমরা কমাতে পারি, আমরা গাছ কাটাটা যত তাড়াতাড়ি কমাতে পারি, পাবলিক ট্রান্সপোর্ট সেখানে ভাগ ভাগ করে যাতে লোক সেখানে যেতে পারে, সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত। এবং তার সঙ্গে তিনি আরো একটা বক্তব্য বলেছেন যে মানে আমাদের কারেন্সি, ইন্ডিয়ান কারেন্সি আপনারা জানেন যে খুব দুর্বল হয়ে গেছে, এবং বাইরে বিদেশে তিনি টাকা পাঠাতে চাইছেন না এখন। সেই জন্য বলেছে যে বিদেশ যাত্রা 1 বছর বন্ধ রাখতে। এবার দেখুন, এটা একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস হলেও হতে পারে, কারণ আজকে আমি ধরুন বিদেশে কাজ করি, আমি আজকে ভারতে এসেছি আমার ফ্যামিলির সঙ্গে দেখা করতে, আমাকে তো বিদেশে যেতে হবে। আলটিমেটলি অফিস বা ফ্যামিলি তো আমার সেখানে, সেখানে গিয়ে আমাকে অফিসটা করতে হবে, তো আমাকে বিদেশ যেতে হবেই। এগুলো খুব মানে এমার্জেন্সি সিচুয়েশন, যেখানে আপনি মানুষকে আটকাতে পারবেন না। কিন্তু যেগুলো এমার্জেন্সি সিচুয়েশন নয়, খালি ঘুরতে বিদেশ যাচ্ছি, সেই জিনিসগুলোও তিনি বন্ধ রাখতে বলেছেন। এবার সেটা সাধারণ মানুষের ওপরে, যে তারা কিভাবে এই কথাগুলো শুনবে বা এই কথাগুলো মানবে কিনা, সেগুলো তাদের ওপরে। সেই জন্য আমি বললাম যে এটা একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস, যে বিদেশ যাত্রা বন্ধ। কে বলবে আমার কাছে টাকা আছে, আমি আজকে অনেক বছর ধরে প্ল্যান করে রেখেছি লন্ডন ঘুরতে যাব, আজকে আমি 1 বছরের জন্য লন্ডন ঘুরতে যেতে পারবো না? 1 বছর বাদে সেই টাকাটা বা সেই ফান্ডটা আমার কাছে থাকবে কিনা কে জানে। কালকে তো হতেই পারে যে লকডাউন চলে এলো, আমার টাকা বেরিয়ে গেল, হতেই পারে। তো আমি তো সেই যে স্বপ্নটা দেখে এসেছি, টাকা জমিয়ে এসেছি, সেটা তো পূরণ করতে পারবো না। সেই জিনিসটা সাধারণ মানুষের হাতে, সে যে এটা যেভাবে যে দেখবে সেটা সেভাবে সে করবে। এবং আরো একটা জিনিস, সেটা খুব কন্ট্রোভার্সিয়াল, বিশেষ করে ইন্ডিয়ার ক্ষেত্রে, যে তিনি সোনা কিনতে না করছেন 1 বছরের জন্য। দেখুন, আমাদের ইন্ডিয়াতে সোনার ব্যবহার বা সোনার প্রচলন আজকের থেকে তো না, বহু যুগ থেকে চলছে, এবং সব থেকে বেশি সোনা এখানেই ব্যবহার হয়। বাইরে দেখবেন প্ল্যাটিনাম আছে, ডায়মন্ড আছে, এগুলো বাইরের দেশে একটু বেশি প্রচলিত, বেশি ব্যবহার হয় সোনার জায়গায়। কিন্তু আমাদের এখানে সোনাটা সব কিছুতে লাগে। আপনি বিয়ে করতে যান, অন্নপ্রাশন থেকে শুরু করে, মুখে ভাত থেকে শুরু করে, জন্মদিন থেকে শুরু করে, আপনি যেখানে যাবেন, যে অনুষ্ঠানে যাবেন, সেখানে সোনাটা মাস্ট। এবং কোনো বাবা যদি বলে যে আজকে আমার একটা মেয়ে, আমি তাকে গা ভর্তি করে সোনা দেবো, কারণ আমার সেই ক্ষমতা আছে, আমি এটা করবই, আপনি সেখান থেকে কিন্তু তাকে আলাদা করে রাখতে পারবেন না। কিন্তু আমার এটা মনে হয় যে দেখুন, আপনি আপনার মেয়েকে বা ছেলেকে চাইলেই সোনা দিয়ে মুড়িয়ে দিতে পারেন, কিন্তু সেটা আপনি পরেও দিতে পারেন, সব সিচুয়েশন গুলো কন্ট্রোলে চলে আসুক, তারপর আপনি সোনাগুলো দিলেন, কারণ আপনার ক্ষমতা আছে, সেটা সবাই জানে। তো সেখানে আপনি যদি দিচ্ছেন এখন ইমিডিয়েটলি না দিয়ে, এটা আমার থিঙ্কিং, ঠিক আছে? বাদবাকি মানুষের মতের সাথে এই মতটা যে মিলবে তার কিন্তু কোনো মানে নেই। আপনি যদি ডিভাইড করে দেন, যে আপনি এখন কিছুটা দিলেন, আপনি পরে সবকিছু সলভ হয়ে গেলে তারপর আবার বাকিটা, যে যতটা আপনার দেওয়ার ইচ্ছা আপনি সেটা দিলেন, তাহলে আমার মনে হয় বেশি বেটার হয়। এখানে তিনি বলছেন, এবং আপনি দেখবেন সাউথ ইন্ডিয়াতে বিশেষ করে, সেখানে সোনার প্রচলন খুব বেশি। প্রত্যেকটা মানুষের, মহিলা হোক, পুরুষ হোক, গরিব হোক, বড় লোক হোক, 4টে করে চেন, হাতে 4টে করে বালা ফালা সোনার। আপনি দেখবেন সাউথ ইন্ডিয়াতে সোনার প্রচলন সব থেকে বেশি। এবার সেখানে সেই সেই জিনিসটা যদি একটু কমিয়ে আনা যায়, ইমোশনটাকে একটু সাইডে রাখা যায়, তাহলে আমার মনে হয় সেটা সবার জন্য ভালো হয়। আপনার আছে, অবশ্যই আপনি দেবেন। মানুষ ফ্যামিলির জন্যই বাঁচে, মানুষ ফ্যামিলির জন্যই কাজ করে। আজকে যদি আমার কাছে টাকা থাকে, আমার কি শখ হবে না আমি আমার ছেলে বা মেয়ের বিয়েতে উড়িয়ে খরচা করব? অবশ্যই সবার শখ হবে। কিন্তু সেখানে একটুখানি সেই জায়গাটা বিরতি দিয়ে 1 বছর ওয়েট করে আপনি বাকি যে আপনার ইচ্ছেটা সেটা পূরণ করুন। বা যদি কারোর হাতে এরকম থাকে যে 1 বছর বাদে বিয়ে দিলেও অসুবিধা নেই, আপনি সেখানে সেই সোনাটা দিতে পারেন বা সেই জিনিসটা করতে পারেন। আমার এটা মনে হয় যে একটুখানি কম কেনা, যখন বলেছেন নিশ্চয়ই কিছু দেখে বলেছেন, তো একটু কম কেনা বা সোনার ব্যবহার একটু কম, সেই জিনিসটা করলে বেশি ভালো হয় বলে আমার মনে হয়। দেখুন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদেরকে না
নেতা মন্ত্রী যেই আসুক না কেন, তারা আমাদেরকে নিয়মটা বলে দিতে পারে। এই যে আমরা বলি বাইরের দেশ খুব উন্নত, ফাইন, কেন উন্নত? তাদের কাছে অনেক টাকা আছে, তাদের কাছে অনেক রিসোর্স আছে, সেটা আছে, সেটার জন্য অবশ্যই তারা উন্নত, সেটা একবার অস্বীকার করার জায়গা নেই। কিন্তু তারা উন্নত আরেকটা জিনিসের জন্য, কারণ তারা নিয়মটা মানে। আমাদের এখানে আমরা জানি কত মানুষ এরকম আছে, তারা নিয়মের তোয়াক্কাই করে না। সেই নিয়মটা আমাদেরকে এখানে মানতে হবে, সেটা কারোর বলাতে নয়। বাইরে কিন্তু নেতা মন্ত্রীরা রাস্তায় নেমে মানুষকে নিয়মটা গাইড করে দেয় না, তাদেরকে রাস্তা মানে হাত ধরে পার করে দেয় না, যে সিগন্যাল পড়বে তবেই রাস্তা পার হবে, দৌড়ে দৌড়ে রাস্তা পার হবে না, হেলমেট ছাড়া বাইক চালাবে না, এগুলো তারা রাস্তায় নেমে করে দেয় না। তারা প্রপার সিস্টেমটা এমন বানিয়েছে, বা ফাইন সেগুলো এত বেশি বেশি রেখেছে যে মানুষ সেগুলো করতেই ভয় পায়, মানুষ সেগুলো করবেই না। আমাদেরকে সেই নিয়মটা মেনে চলতে হবে, যেগুলো আমাদের নিয়ম আছে। এইসব নিয়ম ছেড়ে দিন, বেসিক নিয়মগুলো আমরা মেনে চলতে পারি না। তিনজন ট্রিপলি করে বাইকে চলে গেল, কারোর মাথায় হেলমেট নেই। সারাদিন দেখছি আমি বাইরে যখন থাকছি, সিগন্যাল সিগন্যাল থেকে ওপরে রাখা থাকে, কজন মানছে কজন মানছে না তারাই জানে। এক একটা গাড়ির আপনি যদি মানে খোলেন, আপনি দেখবেন এক একটা গাড়ির পেছনে কতগুলো কেস লেগে রয়েছে। কেউ কেউ ক্লিয়ার করছে, কেউ করছে না, আসতে দে ভাই, সিগন্যাল ভাঙছি, কেস আসছে, আসতে দে, যা হবে দেখা যাবে, এরকম একটা মনোভাব। সেই জিনিসটাকে আমাদেরকে এবার একটু পাল্টাতে হবে। পাবলিক ট্রান্সপোর্টে আমি মানে উঠি তো পাবলিক ট্রান্সপোর্টে, হাজার দিন আমি দেখেছি একটা বয়স্ক মানুষ নামছে বাস থেকে বা ট্রেন থেকে বা মেট্রো থেকে, পেছনে সবাই তাকে লিটারালি ধাক্কা দিয়ে পারলে পারিয়ে চলে যায়, কারণ তার হাঁটার গতিটা একটু স্লো, সে একটু স্লো হাঁটছে, কারণ তার বয়স হয়েছে, সবার বয়স হবে। তো এই যে এটিকেট গুলো, এই জিনিসগুলো আমাদের নিজেদের ভেতরে আনতে হবে। এটা কেউ আমাদের শিখিয়ে পড়িয়ে বলে হাজার বক্তৃতা দিলেও আমরা সেই জিনিসগুলো কিন্তু আমরা যদি ভেতর থেকে না মানি, সেই জিনিসগুলো কেউ কাউকে শেখাতে পারে না। সেই জন্য আমার মনে হয়েছে যে যে জিনিসগুলো তিনি বলেছেন, সেই জিনিসগুলো খুব খারাপ কথা নয়। আমি রাজনীতি ছেড়ে বলছি, আমি নর্মাল মানুষের চিন্তাধারা থেকে বলছি। আজকে আপনি ভাবুন, যদি লকডাউন চলে আসে, আমরা কি করে লড়বো তার সঙ্গে? তার থেকে বেটার না যদি লকডাউনের মতো যে হাফ আমি জিনিসটাকে একটুখানি এরকম করলাম, যে কন্ট্রোল করে চললাম, 3 দিন অফিস করলাম, 3 দিন গেলাম না, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলাম, যেটুকু আমার মানে দূরে যেতে গেলে বাইক বা গাড়ি ইউজ করতে সেটুকুই করলাম, কাছাকাছি গেলে মেট্রো করে বেরিয়ে গেলাম। এই জিনিসগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে একদম যে লকডাউন আসছে, সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, তার থেকে অনেক বেটার সিচুয়েশন থাকবে। কারণ লকডাউন হলে সেটা কারোর জন্য ভালো হবে না। কাজ বন্ধ হয়ে যাওয়া, লোকের ব্যবসা বন্ধ হয়ে যাওয়া, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়া, আপনার সেগুলো কি কোনো মানে কোনো দেশের পক্ষেই সেগুলো কি খুব ভালো সাইন? পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া, সবকিছু বন্ধ হয়ে গেছে। এবং লকডাউন যেহেতু আমরা দেখে এসেছি, আমরা সেটাতে হ্যাবিচুয়েটেড, সেটা আমরা চাইলে করতে পারবো, এবং সেটাই তিনি বলেছে। এবার এর পরেও যদি আপনারা আমাকে কোনো রং লাগাতে চান, সেটা লাগাতেই পারেন, কাউকে বাধা দেওয়ার শক্তি বা সেই বাধা দেওয়ার অধিকার তো আমার নেই। সবাই যে যার মতো স্বাধীন, যে যার মতো আমাকে যা ইচ্ছা বলতে পারেন। কিন্তু আমার বক্তব্য এটাই, যে যে নিয়মগুলো এখন মেনে চলতে বলা হচ্ছে, সেই নিয়মগুলো যদি একটু নিজের মনে করে, নিজের দেশ মনে করে, নিজের জিনিস মনে করে, নিজের রিসোর্স মনে করে, সেই জিনিসগুলো যদি আমরা একটু মেনে চলি, তাহলে ভবিষ্যতে যেটুকু সঞ্চয় আছে সেটুকু হয়তো আমাদের হাত থেকে চলে যাবে না। এটাই হয়তো পিএম নরেন্দ্র মোদীজিরও বলার বক্তব্য ছিল, আমারও তাই বক্তব্য। এই ছিল ভিডিও। এবার আপনারা অনেকে বলবেন, যেটা তো মুভি রিভিউ চ্যানেল, এখানে ভাই তুমি কি নিয়ে আলোচনা করছো? আমি জানি এগুলো অনেকে বলবেন, কিন্তু তাদেরকে বলতে চাই যে হ্যাঁ জানি, মুভি থেকে একটু সরে আমি আলোচনা করলাম, কারণ আমার মনে হলো এই জিনিসগুলো নিয়ে কথা বলাটা দরকার। এবং আপনারা সবাই জানেন আমার একটাই চ্যানেল, আমার আর 5 জনের মতো 10টা 12টা করে ইউটিউব চ্যানেল খোলা নেই, যে এক একটা কন্টেন্ট, এক একটা ম্যাটার আমি এক একটা চ্যানেলে আপলোড করবো, এক একটা চ্যানেলে সেটা নিয়ে কথা বলবো, বা ডেডিকেটেড আমার প্রত্যেকটা ম্যাটারের জন্য এক একটা করে চ্যানেল আছে। আমার একটাই চ্যানেল, তো মানুষের সঙ্গে কানেক্ট করতে গেলে বা আমার বক্তব্য মতামত সেগুলো অডিয়েন্সের কাছে পৌঁছাতে গেলে একটাই চ্যানেল আমার, সেটা দিয়েই আমাকে বলতে হবে, তাই সেটা দিয়েই বলছি। এই ছিল ভিডিও। এই জিনিসগুলো নিয়ে আপনাদের কি মতামত, আপনাদের কি বক্তব্য, কমেন্ট করে জানান। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।